সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন ২ পর্ব সংখ্যা ৮ লিখেছেন জান্নাতুল ফেরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। ডাক্তার হয়েও কেউ এমন বোকাশোকা কথাবার্তা বলে? ডাক্তার সাহেব, আজ নয় কাল তো ঠিকই ফ্যামিলি প্ল্যানিং করতে হবে আমাদের, তাই না? নাছোড়বান্দা রুদ্র নিজের বাক্যে অটল। মেয়েটাকে বুকের মাঝে আরো খানিকটা চেপে ধরে বলল, না লাগবে না ওসব, আমার গোটা একটা জীবনের জন্য তুই যথেষ্ট সানশাইন। আমি তোর হেলথের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে পারবো না। অরিন এবার মুচড়াচ্ছে, ঠেলে ঠুলে রুদ্রকে বুক থেকে মাথাটা তুলে চাইলো ছলছল চোখে। রুদ্রের দৃষ্টি থমকালো আবারও, বুকে ওঠে কাঙ্ক্ষিত মানুষের অনাকাঙ্ক্ষিত কম্পন। মেয়েটাকে কেন বোঝে না তাকে, কেন বোঝে না তার ভয়গুলো। রুদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলল, অরিনকে ছেড়ে দিল আলগোছে। কাবাট হাতরে কাপড় বের করে হাঁটা ধরল বিছানার কাছে। অরিনও পিছু পিছু এলো। রুদ্র প্যান্ট পরতে নিতেই ছেলেটার পেছন থেকে সবাইকে এসে জড়িয়ে ধরে অরিন। ঘটনার আকস্মিক কথায় রুদ্র বোধহয় নড়ল খানিকটা। বেচারার হাত থেকে প্যান্টটা কেমন খসে পড়ল মেঝেতে। অরিনের দু হাত ধীরে সুস্থে উঠে আসে রুদ্রের মেয়েধীন পেট বরাবর, সাথে আলগোছে হাতের পরশ এঁকে দিয়ে অরিন কেমন কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমরা কি এ নিয়ে আরেকবার ভাবতে পারি না? রুদ্রের চোল শক্ত হলে এবার মাথার তালু জ্বলে ওঠে মুহূর্তেই। ছেলেটা তৎক্ষণাৎ ঝাটকা মেরে অরিনের দু হাত সরিয়ে দিতেই পেটের ওপর থেকে তড়িৎ বেগে শক্ত চোখে তাকায় অরিনের পানে। অরিন ভরকায় শুকনো ফাঁকা ঢোক গিলে নেয় নিজের অজান্তেই। রুদ্র তৎক্ষণাৎ দু হাত আঙ্গুলে চেপে ধরে চল চেপে ধরে শক্ত করে ভীষণ রাগ নিয়ে হিসিস করে বলে, যা বলেছি তা বলছি, এর পিঠে আর একটা কথাও নয়। এই প্রসঙ্গে আমার কোনো কথাই চলবে না, এটাই লাস্ট কথা। নেক্সট টাইম এ বিষয়ে আর কোনো কথা বলতে আসবি না, গট ইট? চোয়ালের ব্যথায় চোখ মুখ কুঁচকে রাখে অরিন। ইতিমধ্যে চোখের কোণে জমেছে কয়েক ফোঁটা অশ্রুকণা। তা দেখা মাত্রই রুদ্রে টনক নড়ল যেন। সে তৎক্ষণাৎ ছেড়ে দিল মেয়েটার চোয়াল। তবে আজ আর চেঁচে পড়ে আদর করল না অরিনকে। থাকুক এইভাবেই, একটু একটু শাসন বারণ না করায় মেয়েটা কেমন মেজাজ দেখাচ্ছে ইদানিং। রুদ্রের চোয়াল শক্ত দেখে হাত বাড়ালো মেঝেতে। পরে থাকা প্যান্টটা খানিক ঝাড়ি মেরেই পড়তে লাগলো নিজ অঙ্গকে। একে একে গায়ে শার্টও চড়ালো সুদর্শন যুবক। পাক্কা প্রফেশনালিজম মেনটেন করে ইন করে শার্টটা। কপাল বরাবর লেপটে থাকা এলোমেলো চুলগুলো আঙ্গুল বোলাতে বোলাতে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। অতপর আয়নায় চোখ রেখে চুল সেট করে বাঁ হাতে পড়তেই ব্যান্ডের ওয়াচ, গায়ে স্প্রে করলো টম ফোল্ডের উডি পারফিউম। মুহূর্তেই পুরো ঘরময় ছড়িয়ে এলো এক অসাধারণ সুবাস। ওদিকে অরিন কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখনো। রুদ্র আয়নায় চোখ রেখে স্পষ্ট দেখলো তা। মুহূর্তেই মনটা কেমন ভারী হয়ে গেল তার। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও এগিয়ে আসে অরিনের নিকট। হাত বাড়িয়ে মেয়েটাকে আলগোছে টেনে নেয় নিচের বুক পিঞ্জরার মাঝখানে। অরিন এবার তেজ দেখাচ্ছে। রুদ্র তাকে নিচের বুকে টানতেই অরিন সরে যেতে চাইল বারংবার। রুদ্র মুচকে আসলো মেয়েটার এহেন প্রয়াসে। হাতের বাঁধন খানিকটা জোরালো হতেই মেয়েটা জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওদিকে অরিন ছেলেটার বুক বরাবর দু হাত দিয়ে ক্রমশ ঠেলতেই মুচড়াচ্ছে ছাড়া পেতে, অথচ বলিষ্ঠ দেহি যুবক যেন নড়ছেই না, একটুও না। প্রায় বেশ কিছুক্ষণ এহেন নীরব দ্বন্দ্ব চালিয়ে অরিন থামলো অবশেষে। মাথা নুইয়ে নাক টানলো বেশ, কাঁদো কাঁদো গলায় বলল, ছাড়ো না মাই। রুদ্র হাসলে একটুখানি। অরিনের অমসৃত ললাটে অধৈর্য গলে নরম স্পর্শ এঁকে দিয়ে আলগোছে। অরিন বুঝি শান্ত হলে কিছুটা। রুদ্র মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ভরাট কণ্ঠে বলল, তোমার যত রাগ ক্ষোভ অভিমান সব কিছুকে আমি সদরে গ্রহণ করলাম সানশাইন, সবটাকে মাথা পেতে নিয়ে নিলাম। তবু আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মুখে এনো না বউজান। আমি সইতে পারবো না, বিশ্বাস করো, একেবারেই মরে যাব। নাক টানছে অরিন, নখ দিয়ে মুখ খুটকাচ্ছে ঠোঁটের বুকের কাছেই শার্টের অংশটুকু রুদ্র এবার আলগোছে ঠোঁট সরালো মেয়েটার ললাট থেকে। ধীরে ধীরে ঠোঁট নামিয়ে আনলো মেয়েটার ফোলা ফোলা কপাল দয়ের
কপোলদ্বয়ে সেথায় বেশ কয়েকটা চুমু এঁকে দিয়ে ক্ষান্ত হলো ডক্টর সাহেব। বেহায়া মনটা তার বার কয়েক মিনিট আর নরম গোলাপি অধৈর্যরায় কর্তৃত্ব চালাতেই যন্ত্রণা দিলেও রুদ্র বেশ কৌশলে নিজেকে সামলে নিল। এই মুহূর্তে আরেকটু আগালেতে গেলে নিয়ন্ত্রণ হারাবার ব্যাপার স্যাপারের সম্ভাবনা রয়েছে। এর চেয়ে বরং রাতে সে না হয় এহেম এহেম যা হওয়ার হবে। রুদ্র ছাড়ল মেয়েটাকে। অরিন গালে আলতো করে হাত রেখে বলল, আর মন খারাপ করে না হানি। রাতে এসে তোমার সকল মন খারাপগুলো ভেঙে দিব, প্রমিস। ততক্ষণ না হয় একটু হাসি খুশি থেকো, কেমন? মুখ কুচকালো অরিন। চোখে না চাইতেও রিনরিন করে বলল, নির্লজ্জ। মুখ কুচকায় অরিন। চোখ না তুলেও রিনরিন করে বলে ওঠে, নির্লজ্জ। কথাটা বেশ শুনল রুদ্র। সে তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে হাসল। সামান্য ঝুঁকে অরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, লুক ইজ হু ইজ টকিং অ্যাবাউট দ্যাট? যে কিনা নিজে আমার সাথে যখন তখন নির্লজ্জতা করতে উঠে পড়ে লাগে, সে কিনা আমাকে বলছে নির্লজ্জ। আহা, দ্যাটস নট এ ফেয়ার হানি। এ পর্যায়ে কান দুটো যেন ঝাঁঝা করে ওঠে অরিনের। সে তৎক্ষণাৎ মুখ কুচকে তাকায় রুদ্রের পানে। গলায় কেমন ঝাঁজ ঢেলে বলে, মিথ্যা কথা বলবে না। আমি আবার কখনো আপনার সাথে নির্লজ্জ কথা করলাম? দুষ্টু হাসলো রুদ্র। বাঁকা চোখে তাকালো মেয়েটার দিকে। একবার আপাতমস্তক দেখে নি। দুষ্টু কণ্ঠে বলল, রাতে এসে বলবো হানি, একটু ভিন্নভাবে। এখন যেতে হবে তো। অরিনের মুখ বাঁকালো, নাক ফুলিয়ে তাকায় অন্যদিকে। রুদ্র আর ঘাটল না মেয়েটাকে। থাক, একটু না হয় অভিনয় করেই থাকুক অভিমানী। স্যার, আসবো? শীততাপ নিয়ন্ত্রিত কেবিন। ডেস্কে বসে ফাইল ঘাটছে কবির সাহেব। আঙ্গুলের ভাঁজে তার এখনো কলম গুজে রাখা। কপালে জমেছে গোটা কয়েক চিন্তার ভাঁজ। ঠিক তখনই কেবিনের দরজায় এসে দাঁড়ালেন মোখলেস মিয়া। সশ্রদ্ধে অনুমতি চাইলেন ভেতরে আসার। কবির সাহেব ভুরু উঁচিয়েলেন। মোখলেস মিয়াকে দেখেই নড়ে চড়ে বসলেন তিনি। হাসি মুখে অনুমতি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আসো। মোখলেস মিয়া ভারী ভদ্র মানুষ। আলতো হেসে ভেতরে ঢুকলেন তিনি। ডেস্কের ওপাশে দাঁড়াতেই কবির সাহেব বললেন, বসো। মোখলেস মিয়া মাথা নাড়িয়ে বললেন। কবির সাহেব হাতের ফাইলগুলো গুটিয়ে রাখলেন পাশে। আঙ্গুলের ভাঁজে কলমটা নাড়াতে নাড়াতে জিজ্ঞাসা করলেন, কি মোখলেস মিয়া, কিছু বলবে নাকি? মোখলেস মিয়া কেন যেন দোনমোনা করছে। খানিক ঢোক গিলে নিয়ে থেমে থেমে বলল, স্যার, একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলো, আমি শুনছি। এন কথায় ভরকায় মোখলেস মিয়া। ডান হাতের বাহুতে গুটিয়ে রাখা শপিং ব্যাগটা ধীরে ধীরে বের করে আনলেন মুখচোরা মানুষটা। সেখান থেকে একটা নেমন্তন্ন কার্ড বের করে আলতো করে এগিয়ে দিলেন কবির সাহেবের নিকট। মুখে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব ভাব রেখেই বললেন, স্যার, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে আগামীকাল বাদ জুমায়। স্যার, আপনি এবং আপনার পরিবার যদি এই অধমের ভিটেতে একটুখানি আসতেন, আমি বড্ড খুশি হতাম স্যার। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে থাক স্যার, আপনি কেবল দোয়া রাখবেন আমার মেয়ের জন্য, তাহলেই হবে। কবি সাহেব তৎক্ষণাৎ গাল ভরে হাসলেন। নেমন্তন্ন কার্ডটা নিচের দিকে এগিয়ে নিয়ে হাসি মুখে বললেন, আরে, তোমার মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছ আর আমি যাব না? তা কি করে হয় বলো তো? আমি যাব, এমনকি পুরো পরিবার নিয়ে যাব। তুমি টেনশন করিও না। মোখলেস মিয়া হাতে যেন এক টুকরো চাঁদ পেলেন। মানুষটার মুখে তৎক্ষণাৎ লেপ্টে গেল একরাশ খুশির তৃপ্তি। তিনি তো ভেবে নিয়েছিলেন সাহেব বোধহয় নাকচ করে কিংবা কোনো রূপ অজুহাত দেখাবে, কিন্তু না। কবির সাহেব তার কথাকথিত ধারণাটি সুন্দরভাবে ভেঙে দিল। মোখলেস মিয়া বড্ড আনন্দ নিয়েই বললেন, ধন্যবাদ স্যার, সত্যি আমি খুব খুশি হয়েছি। কবির সাহেব মাথা নাড়ালেন তৎক্ষণাৎ। তখনই কিছু একটা মনে পড়ায় হুট করে বললেন, আচ্ছা মোখলেস, মেয়ের বিয়ে দিচ্ছ সেহেতু হাতের খরচা আসছে। তা বলছিলাম, সবটা ঠিকমতো করতে পারছো তো? কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় জানাবে, কেমন? মোখলেস মিয়া কৃতজ্ঞ হাসলেন। এ জামানায় এইটুকু কজন বলে শুনি? সে তো কবির সাহেবের বড় মন, তাই বলেছে। মোখলেস মিয়া সময় নিয়ে বললেন, না স্যার, আল্লাহর রহমতে সব ঠিকঠাক মতোই এগোতে পেরেছি। এখন মান সম্মান মতো মেয়েটাকে বিদায় দিতে পারলেই আলহামদুলিল্লাহ। বেলা গড়িয়ে বিকাল নেমেছে। কলেজের পূর্ব দিকের মাঠটায় আপাতত বেশ ঠান্ডা। চারদিকে গাছগাছালি ঘেরা মাঠ। তার পাশ দিয়েই বইছে ছোট্ট একটা খাল। আশেপাশের মানুষ প্রায়শই বিকালের দিকটায়
ছুটে আসে এইদিকে। কেউ আসে হাঁটাহাঁটি করতে, তো কেউ আবার আসে গল্প গুজব। বড় একটা বটগাছের ছাউনির তলে বসে আছে আহিরা। বাম হাতের তালুতে গোটা কয়েক বাদাম ছিলে ফু দিচ্ছে তিনি। বাদামের গায়ে থাকা খোসা সরাতে এক ঝটকায় বাদামগুলো মুখে পুড়ে নেয় ম্যাডাম। আশেপাশে নিজের অপেক্ষারত দৃষ্টি বুলিয়ে আর মাসে চিবোচ্ছে বাদাম, পা দুটো ঝোলাচ্ছে বিরক্ত হয়ে। গায়ে এখনো কলেজ ড্রেস জড়ানো তার। অপেক্ষা করতেছে আহি এবং কবজি উল্টে ঘড়ির দিকে চাইলো। সেই 25 মিনিট ধরে অপেক্ষা করছে মেয়েটা, অথচ নবপুত্তরের আসবার কোনো নামগন্ধই যে নেই। আহি বিরক্ত হলো, বসে অপেক্ষা করছে। একবার আসুক ইফতি, তাকে কিছুক্ষণ জাহাজ দেখে কথা বলবে না, গায়ের রাগ মিটাবে তার সাথে। তাই তো বিরক্ত হওয়া সত্ত্বেও তার এই অপেক্ষা চলমান। সময় আরও মিনিট দুয়েক পেরোলো। মাঠের সামনে তখন হুট করে এসে থমকালো 3 চাকার রিক্সাটা, যেখান থেকে হন্তদন্ত হয়ে নেমে এলো ইফতি। হতবুদ্ধি নিয়ে ছুটতে লাগলো মাঠের দিকে। অমনকি পেছন থেকে রিক্সাওয়ালা মামা ডেকে উঠলেন, ও মামা, ভাড়া দিলেন না? ইফতি জোরালো কদম থমকালো, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই হুঁশ ফেললো তার। এই রিক্সা ভাড়া না দিয়েই দৌড়াচ্ছে সে। আহারে, লোকটা কি না কি ভাবলো তাকে। বাচ্চা কোচা ইজ্জতটুকু ফালুদা হলো অবশেষে। ইফতি আবারও দৌড় দিল রিক্সাওয়ালার নিকট। পরনে কালো রঙা পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগটা বের করে নিল তৎক্ষণাৎ, যেখান থেকে চকচকে 100 টাকার একটা নোট বের করে হাতে দিল রিক্সাওয়ালা মামা বুক পকেটে খুচরা টাকা বের করার আগে আবারও মাঠের দিকে দৌড় দিতে লাগলো ইফতি। পেছন থেকে মামা ডাক দিয়ে বললেন, ও মামা, আগো বাকি টাকা নিতেন না? ইফতি মশাই সাহেব সামনে থেকেই চেঁচিয়ে বললেন, রেখে দেন মামা। এহেন কথায় রিক্সাওয়ালা মামা তার পান খাওয়া দাঁত কপাটি বের করে কেমন হেসে ফেললেন। হাতে চকচকে নোটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বিড়বিড় করে বললেন, এই পোলা নির্ঘাত প্রেমে পড়ছে রে। কলিজাটা হাতে নিয়ে ছুটছে ইফতি। রাগিনী বোধ হয় এতক্ষণে রেগে মেগে আগুন হয়ে গেছে। না জানি বেচারার আজ কি হাল হয়। ইফতি পকেট হাতড়ে ফোন বের করলো, ফের দ্রুত কল লাগালো আহির নম্বরে। এই নিয়ে 5 বার কল দিয়েছে মশাই, তবে আহি একবারের জন্য রিসিভ করেনি তার ফোন। এতে ইফতি আর বুঝতে বাকি নেই অষ্টাদশী, আজকে তার খবর করেই ছাড়বে। কল ঢুকছে, রিংও হচ্ছে, তবে ফোন তুলছে না ম্যাডাম। ইফতি এবার ধরে নিল ফোন তুলবে না আহি। সে হতাশ হয়ে এদিক ওদিক দিক বিদিক শূন্য হয়ে মানুষের ন্যায় তাকায় বারংবার। ঠিক তখনই ওপাশ থেকে কল রিসিভ হয়। ইফতি অস্থির গলায় তৎক্ষণাৎ বলল, হ্যালো আহি, পাখি কই তুমি? উড়াল দিছি আকাশে। কেন দেখনি? ইফতি অস্থিরতায়ও হাসলো একটুখানি। মেয়েটার এহেন ঘাড়তেরামো কথা কেন যেন বেশ লাগে তার। ইফতি পায়ের গতি কমালো, কানে ফোন ঠেকিয়ে আবারও বলল, বলো না কোথায় তুমি? আপনার বাসায়। হ্যাঁ, সে তো আমি নিব, তুমি একা একা যাবে কেন? ওপাশে আহি দীর্ঘশ্বাস ফেললো, কাঁধের ওপর ব্যাগ চড়িয়ে পা বাড়ালো, বলল, কি আর করার বলুন, যার কপালে এমন দেরি করা মানুষ জোটে তার তো সব কিছু থেকেই যেচে পড়ে করা লাগে। ইফতি হাসলো ঠোঁট কামড়ে। আশেপাশে নজর বুলিয়ে আবারও বলে, মিস তেরা, আপনি আপাতত আছেন কই বলেন তো? আমি কিন্তু প্রচণ্ড রকমের মিস করতেছি আপনাকে। আপনার চোখ দুটো কেমন হন্য হয়ে খুঁজতেছে আপনাকে আমার। তা বলছিলাম কি, আজকের মতো না হয় এই আমিটাকে একটু ক্ষমা করুন। অ্যাটলিস্ট নিজের লোকেশনটা বলুন। মুখ বাঁকালো আহি। খালের ধারের পথ ধরে এগোতে এগোতে বলে, ভুলে গেছি মিস্টার লেজি, আপাতত আপনি পারলে খুঁজে নিন। ইফতিয়ার কি করবে? সে ফোন কানে নিয়ে চক্কর লাগালো পুরো মাঠ জুড়ে। না আহি কোথাও নেই। ইফতি এবার ছুট লাগালো খালের ধারে। আশেপাশে নজর বোলাতে দেখলো অদূর হতে হাতের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছে আহি। চোখ নিবদ্ধ রেখেছে খালের স্বচ্ছ পানিতে। ইফতি এতক্ষণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। দৌড়ে গিয়ে মেয়েটার নিকট হাঁপাতে হাঁপাতে পেছন থেকে ডাকলো, এই পাখি, এসেছি আমি। কপাল কুঁচকে পেছনে ফিরে আহি গলায় অসম্ভব ঝাঁজ ঢেলে বলে ওঠে, তো কি করব? আপনাকে কোলে তুলে নাচবো? থমথম খেলে এবার ইফতি। সূক্ষ্ম অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজে নিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে, এখনো রেগে আছো? মুখ ভেঙচি কাটে আহি। সামনের দিকে পা বাড়াতেই শক্ত গলায় বলে ওঠে, রাগ ওসব আবার কি জিনিস? আমি
আমি তো এই প্রথম শুনলাম এই শব্দ। ইফতি মাথা চুলকায়। আহি হাঁটছে দেখে দৌড়ে ছুটে আসে ইফতির সামনে। অতপর আশেপাশে তেমন কোনো ভ্রুক্ষেপ না করে নিজের কান দুটোতে হাত রেখে অপরাধী কণ্ঠে বলে, সরি। এই যে কান ধরলাম পাখি, আর হবে না কখনো। তুমি বললে এক্ষুনি কান ধরে উঠবস করতে রাজি আছি আমি। আহিয়ার নিজেকে দামিয়ে রাখতে পারলো না, উল্টো ফিক করে হেসে দিল ইফতির এমন কাণ্ডে। এদিকে মেয়েটাকে হাসতে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইফতি। যাক, মেয়েটার রাগ তবে ভাঙল কিছুটা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। রুদ্র বাড়ি ফিরেছে একটু আগেই। হাতে করে নিয়ে এসেছে মেয়েটার পছন্দের হান্ডি বিফ। তবে অরিনটাকে দেখো, রুদ্র এসেছে পর থেকে একটাবারও ঘর থেকে উকি অব্দি মারেনি সে। এক প্রকার গা বাঁচিয়ে চলছে রুদ্রের কাছ থেকে। মাছ থেকে অবশ্য পছন্দের হান্ডি বিফ খেয়েছে মায়ের ঘরে বসে। রুদ্র এবার অতিরিক্ত বিরক্ত, যাকে বলে তিতি বিরক্ত। বেশ কয়েকবার অরিনকে ডেকেও পাঠালেও মেয়েটা আসেনি ঘরে। এই নিয়ে যে কত দুঃখ ব্যাটার তা বলার বাইরে। রুদ্র এ পর্যায়ে নিয়ে গিয়ে বেরোলো ঘর থেকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বার কয়েক ডাকলো, অরি, এই অরি, কই তুই? সারা শব্দ নেই অরিনের। রুদ্র সিঁড়ি থেকে নেমে কোমরে হাত চেপে দাঁড়ালো। কোথা গেছে মেয়েটা? মনের করে উত্থাপিত প্রশ্নে ঠিকঠাক জবাব পেল না রুদ্র। পা বাড়ালো রান্নাঘরের দিকে। দরজার কাছে দাঁড়িয়ে একবার উকি দিল ভেতরে। মা এবং চাচি কাজ করছে দেখে রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেজমা, আমার বউজান কই? রাতের রান্নায় ব্যস্ত রাফিয়া বেগম। ধোয়া ওঠা গরম মাংসের পাতিলে খুন্তি চালাচ্ছে দক্ষ হাতে। পাশে পেঁয়াজ কাটছে জুবাইদা বেগম। গাল বেয়ে তা টুপটাপ করে গড়িয়ে পড়ছে নিঃশব্দে নোনা জল। মানুষটা ক্ষণে ক্ষণে নাক টানছে আর পেঁয়াজ কাটছে। এরই মধ্যে রান্নাঘরের দরজা থেকে ভেসে আসা রুদ্রের ভরাট কণ্ঠে থমকালো দুজন। রাফিয়া বেগম খুন্তি নাড়ানো বাদ দিয়ে ফিরে তাকালো তার দিকে। কপালের মাঝে গোটা কয়েক ভাঁজ ফেলে সন্ধিহান গলায় বলতে লাগলেন, অরিনা মাত্রই অনিক আর ইকরার সাথে বাইরে গেল। কই, তোকে বলে যায়নি? রুদ্রের চোয়াল শক্ত হলো এ পর্যায়ে। সন্ধ্যা হয়েছে, মেয়েটা এখানে ইগনোর করাটা মোটেও হজম হচ্ছে না তার। সেটা কি অরি বোঝে না? বোঝে তো, মেয়েটা তো বেশ বুঝে শুনে করছে সব। রুদ্র নিজের চিন্তায় মগ্ন থেকেই রাফিয়া বেগম ফের বললেন, রুদ্র, ওর কি তোকে বলে যায়নি? বিচক্ষণ রুদ্র বউকে দোষটা আলগোছে ঢেকে দিল। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, হ্যাঁ বলেছে বই কি, বাট এখনই চলে যাবে সেটা জানতাম না। যাকে কি করছো তোমরা? রাফিয়া বেগম হাসলেন একটুখানি। কবি সাহেবের পছন্দ অনুযায়ী মাছের পাতলা ঝোলে খুন্তি চালাতে খুন্তি নাড়িয়ে গরম কণ্ঠে বললেন, ওই আর কি, রাতে রান্না সারছি। তা তোর কি কিছু লাগবে বাবা? ঠোঁট উল্টে গোল করে শব্দ করলো খানিকটা রুদ্র। নজর ঘুরিয়ে এক পলক তাকালো মায়ের দিকে। মাকেও অমর নাক টানতে দেখে এগিয়ে আসে সে। মায়ের পিছু দাঁড়িয়ে আলতো করে হাত রাখলো মায়ের কাঁধে। অতঃপর মাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে রুদ্র মায়ের অশ্রুসিক্ত নয়নের পানে চোখ রেখে ভুরু গোটে ছেলেটা গম্ভীর কণ্ঠে বলে, কতবার বলেছি আম্মু, পেঁয়াজ কাটার সময় মুখে চুইংগাম রাখবে। কথাটা একবারও শোনো না কেন বলো তো? জুবাইদা বেগম ভেজা চোখে হাসলেন ছেলের কথা শুনে। রৌদ্র একটুখানি তাকিয়ে দেখলো মায়ের মিষ্টি হাসিখানি। পরক্ষণে মায়ের ভেজা চোখ দুটো বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে আলতো করে মুছে দিয়ে মাকে সাইডে চাপিয়ে দিয়ে এগিয়ে গেল চপিং বোর্ডের কাছে। জুবাইদা বেগম তৎক্ষণাৎ হাতে আগলে ধরলেন। দুধারে মাথা নাড়িয়ে চটপট কণ্ঠে বললেন, আরে আরে, কি করছিস? রেখে দে বাবু, আমি করে নিব। রুদ্র মুচকি হাসলো। হাতের ওপর থেকে মায়ের হাতখানা আলতো করে সরিয়ে দিয়ে দক্ষতে ছুরি চালালো চপিং বোর্ডে। মাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রিয় মানুষদের চোখে পানি আমি কেন সহ্য করব? আমার একদমই সহ্য হয় না আম্মু, কেন যেন সহ্যই হয় না। রাত হয়েছে, খাবার খেতে সকলকে ডাকা হয়েছে ইতিমধ্যে। অরিনা তক্ষণে জম্পেশ একটা আড্ডা শেষ করে টেবিলে এসে বসেছে, তাও আবার বাবা এবং ভাইয়ের মাঝে। রুদ্র মাত্রই পা রাখলো ডাইনিংয়ে। তবে অরিনের বসা দেখে ভুরু গোটায় সে। মেয়েটার পানে তাকায় কটমট দৃষ্টিতে, কিন্তু অরিনের তো সেদিকে বিন্দুমাত্র পাত্তা নেই। সে কি সুন্দর হাসি মুখে খাবার খাচ্ছে। রুদ্র একবার চাইলো না মেয়েটা খেতে চলে যেতে, তবে পরক্ষণে ভাবলো থাক, খাবারের সাথে গোসা করে কি লাভ, না খেয়ে চলে যেতে হতো।
রাফিয়া বেগম বিচক্ষণ মানুষ, বেশ বুঝলেন মেয়ে এবং রুদ্রের মাঝে নীরব মনোমালিন্য। তবে মনে মনে ভেবে নিলেন সুযোগ বুঝে এই নিয়ে মেয়েকে শোনে কথা বলবে না হয়। রুদ্র প্লেটে খাবার বেড়েছে, এক দু লোক মানিতে কেন যেন বেশ কষ্ট হচ্ছে ছেলেটার। সম্মুখে বসা বউটা তার কি সুন্দর করে খাচ্ছে, অথচ সে মেয়েটার অবহেলায় মূর্ছা যাচ্ছে সময়ের সাথে সাথে। রুদ্র একরাশ কষ্ট মনে নিয়ে কোনো মতে খাবার গিলল। সবার আগে খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অরিনকে উদ্দেশ্য করে বলল, খাওয়া শেষ হওয়া মাত্রই ঘরে আসবি, খবরদার আর কোথাও যাবি না। কবির সাহেব খাবার মুখে নিয়ে কেসে উঠলেন ছেলের দিকে তাকিয়ে। ছেলের মুখ থেকে বের হওয়া বাক্য শুনে পাশ থেকে সাব্বির সাহেব ভরকে গেল। ভাইজানকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। ওদিকে তাশারিক সাহেব মুখ টিপে হাসছে। তখনই পাশ থেকে তায়েব সাহেব ভাইয়ের পেট বরাবর কনুই দিয়ে ঘুঁতা দিলেন। তাশরিক সাহেব হাসি থামালো না, ভুরু কুচকালো তৎক্ষণাৎ, মুখ ফুটে কিছু বলবে। তার আগে তায়েব সাহেব ইশারা করে বোঝালেন চুপ থাকতে। এদিকে সবার এত হতবিম্ব কথায় থোড়াই যায় আসে রুদ্রের। সে তো কথাখানা বলেই প্রস্থান ঘটিয়েছে গটগট পায়ে। ওদিকে অরিনের খাওয়ার গতি কমেছে এখন। তাড়াতাড়ি খেতে তো তাড়াতাড়ি ঘরে যেতে হবে। তখন কি হবে? ডক্টর সাহেব একটু একটু শিক্ষা না দিলে তো হবে না। অনেক অনেক দরজা খোল। ব্যাপক রোমান্টিক মুডে ছিল অনিক সাহেব। এমনকি দরজায় কড়া নাড়াতে শব্দ পেতে রোমান্টিক মুডের 12টা বাজলো তার। অনিক কেমন চোখ মুখ কুচকে ছুটে আসে দরজার কাছে। দরজা খুলতেই সম্মুখে রুদ্রকে দেখে কটমট দৃষ্টিতে তাকায়। দেখে ভয়ে বেচারা থমথম খেয়ে গেল। কি হলো ভাইয়া এত রাতে? রুদ্র মেজাজটা এখনো সপ্তম আসমানে। সে দাঁতে দাঁত খিচে জিজ্ঞাসা করছে, আমার বউচান কই, ওকে ফেরত দে। এবার যেন আকাশ থেকে পড়লো অনেক। বেচারা কেমন ফটফট গলায় উত্তর দিল, বনু কই মানে? ও তোমার ঘরে নেই, ও তো সেই কখন চলে গেছে ঘুমাতে। আবারও মেজাজ বিগড়ালো রুদ্রের। সে তৎক্ষণাৎ ছুটলো অরিনের ঘরের দিকে। দরজার কাছে এসে খেয়াল করলো দরজাটা ভেতর থেকে লাগানো। অমনি দরজার গায়ে বার কয়েক করাঘাত করলো রুদ্র। গলা উঁচিয়ে ডাকে, জান বাচ্চা গেট খোল। এই কে শোনে কার কথা? অরিনটা তো মুখের উপরে কাঁথা ছড়িয়ে নাক টেনে ঘুমাচ্ছে। রুদ্র বেশ কিছুক্ষণ করা নাড়ায় অবশেষে ক্লান্ত হয়ে মেয়েটা ঘরের দরজার কাছে পিঠ ঠেকিয়ে বসে বিড়বিড় করে বলে, এত অভিমান ভালো না সানশাইন। কিছু কিছু অভিমান ভালোবাসার বদলে দূরত্ব বাড়ায়।